উৎসর্গ শব্দটার অর্থ হচ্ছে স্বর্গের বাহিরে। তার মানে কি, এটা এখন আমি বিষয়ে প্রবেশই করিনি। এটাকে উপক্রমণিকা বললেও ভুল হতো না। আমি যদি উৎসর্গ শব্দটা ব্যবহার না করে উপক্রমণিকা বলতাম, মানে অথবা ভূমিকা বলতাম বা মুখবন্ধ বলতাম, কোনো অসুবিধা হতো না। তবু এর বিষয়বস্তু হিসেবে যে ১২টি প্রবন্ধ আমরা নিয়েছি, তাতে আপনি লক্ষ্য করবেন আমরা তাকে ৩ ভাগে ভাগ করেছি। এর ১ম ভাগের নাম দিয়েছি প্রজাতি। এটা অনেকের মনে প্রশ্ন উদ্রেক করবে, এই প্রজাতি কি জিনিস? এটা কি ডারউইনের প্রজাতি, ইংরেজিতে যাকে স্পিসিস বলে? দ্বিতীয় অংশের নাম দিয়েছি আমরা যাকে বলা হয় রাষ্ট্র। এর মধ্যে কিছুটা রাজনৈতিক প্রশ্ন আসবে, আপনি যে কথা বলছেন সেটাও আসবে। রাষ্ট্র বলতে এখানে শুধুমাত্র আমরা রাজনৈতিকভাবে যে রাষ্ট্র বুঝি সেটা নয়। বাংলা ভাষায় রাষ্ট্র মানে যা ব্যাপক প্রচারিত হয়, রাষ্ট্র মানেই হচ্ছে বলতে গেলে এক অর্থে সমাজ থেকে উদ্ভূত আলাদা সংগঠন, কিন্তু যেটা সমাজের উপর নির্ভরশীল। এখানে সমাজ বড়। এই সমাজ কথাটা ব্যবহার না করে আমি প্রজাতি কথাটা ব্যবহার করেছি, সেটাতে একটু পরে আসছি। তার বাকি অংশ হচ্ছে পরিবার। পরিবার আমরা সকলেই জানি, এই নামের গঠনের মধ্যেই ফ্রেডারিক অ্যাঙ্গেলসের ছায়া আছে, সেটা আপনিও ভূমিকায় লিখেছেন, সেটা আমি স্বাগত জানাই। ফ্রেডারিক অ্যাঙ্গেলসের বই ছোটবেলা থেকে পড়ে আসছি, মানে আমি পড়া শুরু করেছি এটা পাকামূল থেকেই। পরিবার, ব্যক্তিগত সম্পত্তি ও রাষ্ট্র, এইটা একটু পড়াশোনা করে যখন দেখলাম তিনি যেটাকে ব্যক্তিগত সম্পত্তি বলেছেন, প্রাইভেট প্রপার্টি, ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দি স্টেট, এটা তো জার্মান থেকে লেখা। প্রাইভেট প্রপার্টিকেই জার্মান ভাষার অন্য দার্শনিক হেগেল নাম দিয়েছেন সিভিল সোসাইটি। সিভিল সোসাইটির ভিত্তি হচ্ছে ব্যক্তিগতভাবে সম্পত্তির মালিকানা, অর্থাৎ সমাজে ব্যক্তিগত সম্পত্তির উপর কেন্দ্র করেই রাষ্ট্র গড়ে ওঠে এবং পরিবারও চলে এটার ভিতর দিয়ে। যেমন সম্পত্তির মালিকানা ২ মাত্রায়। আমার সম্পত্তির আমি মালিক, এই কথাটার ২ অর্থ আছে। আমি আর বর্তমানে শুধু মালিক নই, ভবিষ্যতেও মালিক। ভবিষ্যতের মালিকানা আমি কিভাবে প্রয়াস করব? উত্তরাধিকার প্রথার মধ্য দিয়ে। এইজন্য প্লেটো তার যখন সামাজিক সমাজতন্ত্রের প্রস্তাব করেছিলেন, তিনি বলছেন সম্পত্তি যদি রাষ্ট্রকে নিয়ে নিতে হয়, তাহলে উত্তরাধিকার প্রথাও নিয়ে নিতে হবে। এই দুটো মিলে এইজন্য বলছি পরিবার হচ্ছে পৃথিবীর সব সমাজেই উত্তরাধিকার প্রথার একটা সামাজিক ধরন। কারণ পরিবারে উত্তরাধিকার বিবর্তিত হয়। যদি কোথাও পরিবার না থাকে, কারো উত্তরাধিকারী না থাকে, তাহলে সেই সম্পত্তি কোথায় যায়? রাষ্ট্রে যায়। তাহলে পরিবার এবং রাষ্ট্র এখানে অভ্যন্তরে জড়িত। এই জন্য আমি ১ নম্বরে দিয়েছি প্রজাতি। প্রজাতি মানে এখানে ডারউইনের স্পিসিস নয়, এটা মানে হচ্ছে হেগেলের সিভিল সোসাইটি। প্রজাতি কেন? মানে দেশের ছোট কি? প্রদেশ না? তাহলে জাতির ছোট প্রজাতি হবে না কেন? আপনি বলতে পারেন যে না, এটা তো ডারউইন সাহেবদের অনুবাদকরা দখল করে ফেলেছেন। স্পিসিস মানে, স্পিসিস হচ্ছে কি? সমস্ত জীবিত যে জগৎ, জীবজগৎ, তার প্রজাতি। আর আমি জাতির যে জগৎ, তার প্রজাতি। এটা হলো জাতির প্রজাতি, ওইটা হলো জীবের প্রজাতি। তো ওনারা জীবের প্রজাতির মধ্যে জীবটা বাদ দিয়ে প্রজাতি ব্যবহার করেছেন, আমি জাতি বাদ দিয়ে প্রজাতি রাখলাম। আমি আমার দাবি ছাড়বো কেন? আসলে বাংলা ভাষায় আগেও আলোচনা করেছি, ঠাকুরের মাৎসন্যায় আলোচনাতেও একটু করে আছে। খুন শব্দের অর্থ বাংলায় প্রচলিত হত্যা, কিন্তু সেটা রক্তার্থেও নজরুল ইসলাম ব্যবহার করেছেন। নজরুল ইসলামের আদর্শ কি? হিন্দি ভাষা, উর্দু ভাষা। সেইখান থেকে তিনি এটা নিয়ে ধার করে ব্যবহার করেছেন এবং সেই ব্যবহার সার্থক। তার প্রমাণ কি? আজকে বাংলার সকল লেখক এটা গ্রহণ করেন। যেমন সলিল চৌধুরী যে ভূমিকা দিয়েছেন হেমাঙ্গ বিশ্বাসের সেই গান, সেখানেও আছে, মানে বলছে যে কলজার খুনে রাঙ্গা হইল আন্দার জেলখানা, সেখানে খুন আছে। অথবা কমিউনিস্ট পার্টির তরফ থেকে যে গানগুলো ছোটবেলায় আমরা শুনতাম, সেগুলো কি আছে? এই খুনে রাঙ্গা লাল ঝান্ডা শক্ত হাতে ধর। নজরুল ইসলাম ছাড়া এটা সম্ভব হতো না। নজরুল ইসলামের বাঙালির খুনে লাল হলো যে তার ক্লাইভের খঞ্জর, সেটাই হচ্ছে এই খুনে রাঙ্গা লাল ঝান্ডা শক্ত হাতে ধর। খুন মানে রক্ত। রবীন্দ্রনাথের শত বিরোধিতা সত্ত্বেও, রবীন্দ্রনাথের প্রতি আমাদের অচলা ভক্তি থাকা সত্ত্বেও, মানুষ কিন্তু সেটা রবীন্দ্রনাথের আপত্তি গ্রাহ্য করেনি। এটাই বলে সত্যের জয়, এটা ভাষার জয়। তো সেইটা আমি আমার এই বই তো নিয়ে আসি প্রজাতির ক্ষেত্রেও, মানে অর্থাৎ প্রজাতির অর্থ শুধুমাত্র ডারউইনের স্পিসিস নয়, ওটার অর্থ আমি যে অর্থে স্পিসিস ব্যবহার করছি, জাতির একটা অংশ, জাতিকে ইংরেজিতে আমরা একটা আলাদা বিশেষণ দিয়ে বলেছি সিভিল সোসাইটি। এখানে সিভিল মানে প্র, হ্যাঁ, তার সিভিল সোসাইটি মানে প্র সমাজ আর কি। বাংলায় তো প্র সমাজ সুন্দর লাগে না? এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে, এই বইতে আমি যে কটা প্রবন্ধ সংকলন করেছি, এগুলি আগে থেকেই ভেবে চিন্তে লিখিনি।
এগুলি নানা সময়ে লেখা, হিসাব করে দেখলে এখানে সবচেয়ে আগের প্রবন্ধটা লিখেছিলাম 2008 সনে। এটার নাম সাধু অসাধু ভাষা। কারণ সাধু অসাধু এই কথা নামে ওটা ছাপা হয়েছিল। এটা একটু সম্পাদনা শেষে যা দাঁড়িয়েছে, যা দেখতে পাচ্ছি বইতে, সেটা সাধু অসাধু ভাষা। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলার চেষ্টা করেছি। অনেকে আমাকে জিজ্ঞাসা করে থাকেন, আগে আমার বক্তব্যের আগে লোকে ভাষা নিয়ে জিজ্ঞাসা করে, আপনি সাধু ভাষায় লিখছেন কেন? আমি তাদের সবিনয়ে জিজ্ঞাসা করি, আমি বহুদিন চলিত ভাষায় লিখেছি। আমার বয়স প্রায় 45 বছর হওয়া পর্যন্ত, আমি 45-47 বছর হওয়া পর্যন্ত আমি চলিততে লিখেছি। কিন্তু কোথাও যেন আমি একটা স্বস্তি পাচ্ছিলাম না। এর কারণ আমি যে ধরনের ভাবনা প্রকাশ করতে চাই, তা চলিত ভাষার যে ছোট একটা পাত্র, তার মধ্যে জায়গা হয় না, এটা ফেটে যেতে চায়। যেমন আপনি লক্ষ্য করেছেন, মাটির পাত্রের মধ্যে যখন আমরা বড় গাছ রোপণ করি, তখন গাছের শিকড় বসালে অনেক সময় পাত্রটা ফেটে যায়। আমার হয়েছিল অনেকটা তার সাথে তুলনা করা যায় এমন এক দশা। সেই দশার ফলে আমি 2005 সনে জাকলাকা বিদ্যালয় বলে যে একটা প্রবন্ধমালা বের করার চেষ্টা করেছিলাম, তার মধ্যে একটা খণ্ডের নাম ফ্রয়েড পড়ার ভূমিকা। সেটার ভূমিকাটা আমি সাধু ভাষায় লিখি। তারপরে বাকি কাহিনী ইতিহাস। তো এখন সাধু ভাষাতে আমি স্বচ্ছন্দ বোধ করি। আমার সমালোচক বন্ধুদেরকে আমি উত্তরে বলি, আপনাদের দেশের সংবিধান কোন ভাষায় লেখা? বলে, এটা খেয়াল করিনি তো। তাহলে সংবিধান তো সাধু ভাষায় লেখা। তার মানে হচ্ছে কি, আপনাদের দেশে সবকিছু চলিত ভাষায় চলে, কিন্তু সংবিধান এবং কোনো কোনো আইন সাধু ভাষায় লেখা হয়। কেন কি? তার মানে হচ্ছে দুটো ভাষায়ই দুটো কাজ আছে। একটা হচ্ছে যাকে বলা হয় আনুষ্ঠানিক ভাষা, আরটা বলা যেতে পারে অনেকটা অনানুষ্ঠানিক বা চলতি দৈনন্দিন জীবনের ভাষা। আরেকটা তথ্য আমি এখানে জোগাড় করি, আমি লেখার মধ্যে যেটা উল্লেখ করিনি, সেটা যে আমি কি বুক যুক্তি দিয়েছি। অনেকে বাংলাদেশে মনে করেন প্রমথ চৌধুরী ওরফে বীরবল 1914 সনের দিকে, অর্থাৎ যখন ইউরোপে মহাযুদ্ধ লেগেছে, যেটাকে প্রথম মহাযুদ্ধ বলি, তখন তিনি বাংলাদেশে একটা পত্রিকা বের করার উদ্যোগ নেন। ওই সময়ে নাম দিয়েছিলেন সবুজ পত্র। খুব সুন্দর নাম, সবুজ পত্র। দেখেন, এটাও কিন্তু মানে খুব পুরোপুরি অসাধু নয়, সাধু নাম। পত্র, তিনি সবুজ পাতা বলেননি। নজরুল ইসলাম একটা গানে লিখেছেন, শুকনো পাতার নূপুর পায়ে নাচিছে ঘূর্ণি ভাই, জল তরঙ্গ বলে তিনি গান গেয়েছেন। তো নজরুল ইসলাম যেখানে লিখেছেন শুকনো পাতা, ইনি সবুজ পাতা বলেন নাই, ইনি বলছেন সবুজ পত্র। সেই পত্রিকায় যে ভাষারীতি ব্যবহার করা হয়েছে, অনেকে মনে করেন এটাই চলিত ভাষা। এবং বাংলা ভাষার বিবর্তন, আবার ডারউইনের শব্দ, বিবর্তনের ইতিহাসে সাধু ভাষাকে পেছনে ফেলে এসে চলিত ভাষা স্থান দখল করেছে। একথা সত্য যে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রতিভাবান লেখক যারা, রবীন্দ্রনাথ ঠাকুর এবং প্রমথ চৌধুরী যখন এই রীতি প্রবর্তন করেছেন, অন্যরাও ধীরে ধীরে এটা গ্রহণ করেছেন। কিন্তু নজরুল ইসলামও প্রথম দিকে সাধু ভাষায় লিখতেন, পরে চলিত লিখেছেন। ওই যুগের বহু লেখক, যেমন কমরেড মুজাফর আহমদ, তার প্রথম দিকের লেখা আমি দেখি সাধু ভাষায়, কিন্তু পরবর্তীকালে তিনি চলিত ভাষা লিখেন। তখন তৎকালে আনন্দবাজার পত্রিকা হয়তো এখনো সম্পাদকীয় সাধুতে লেখে, আমাদের দেশে ইত্তেফাক লেখে। কাহিনীটার মর্ম হচ্ছে সাধু এবং চলিতের দুটো আলাদা কাজ পাওয়া গেছে, একটা আরেকটাকে সম্পূর্ণ স্থানচ্যুত করেনি। এখানে তৃতীয় একটা কথা বলে রাখা ভালো, এইটার আমি নিজে না বলে আরেকজনের দোহাই দিয়ে বলি। এটা আমার বিরুদ্ধে আরেকটা অভিযোগ, আপনি তো দোহাই দিয়ে বলেন কেন? নাহলে দোহাই দিয়ে না বললে তো আপনি আমাকে নেহাই দিয়ে মারতে আসবেন। সেটা দোহাইটা কি? সুভদ্র কুমার সেন, সুকুমার সেনের পুত্র এবং ভাষাবিদ, তিনি নিজেই স্বীকার করেছেন, যে তার কথা থেকে উদ্ধৃত করেই বলছি, স্মৃতি থেকে যদিও, তিনি বলছেন যে যেটাকে চলিত ভাষার রীতি বলা হয়, এটা বাংলাদেশের বেশিরভাগ সৃষ্টিশীল লেখক তার ভাষায় ক্রিয়েটিভ, মানে আমি বলবো উর্বর লেখকেরা এটা গ্রহণ করেছে বলে সকলেই গ্রহণ করেছে। এটার মানেটা কি? দুটো জিনিস, ক্রিয়াপদগুলো ছোট হয়, সর্বনাম পদগুলো ছোট হয়। তাহারা না বলে তারা বলে, করিয়াছিলাম না বলে করেছিলাম বলে, হ্যাঁ, আমি শ্রবণ করিয়া না বলিয়া শুনিয়া, না বলিয়া শুনে, এইভাবে সংক্ষিপ্তকরণ করা হয়। সংক্ষিপ্তকরণের একটা উপকারিতা আছে দ্রুত যোগাযোগের যুগে। এছাড়া আরো একটা কারণ আছে, এটা যে কলিকাতা এবং সন্নিহিত অঞ্চলের, হতে পারে নদিয়া পর্যন্ত, এই অঞ্চলের মুখের ভাষাকে কেন্দ্র করেই চলিত ভাষারীতি গড়ে উঠেছে। এটা রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছেন। কিন্তু তার সাথে যে কথাটা আমরা অনেক সময় শুনি না, সুভদ্র কুমার সেন সেটা মনে করিয়ে দিয়ে বলছেন যে যাকে সাধুরীতি বলা হয়, এটা কিন্তু তার ইংরেজিতে বলছে প্যান বেঙ্গল ভাষা, সর্ব বাংলাদেশের ভাষা। তার মানে সব এলাকার লোকেই চলিত ভাষার বিপরীতে এই সাধু ভাষা ব্যবহার করে।
যেমন জসিমউদ্দিনের গদ্য যারা পড়েছেন তারা দেখবেন তার ক্রিয়া মাঝে মাঝে লম্বা। তিনি ফরিদপুরের লোক, বেশি দূরের নয়। আমি সিলেটের বা চট্টগ্রামের কথা বলছি না, বা কোচবিহারের কথা বলছি না। বাংলাদেশের যে সমস্ত অঞ্চলে, এমনকি আসামের সীমান্তে যে ময়মনসিংহের ভাষা, সেখানে লম্বা করে ক্রিয়াপদ ব্যবহার করে। এবং আমরা সবসময় তার বলি না, কোথা কোথা তাহারও বলি। যেমন তিনি শব্দটা কতভাবে ব্যবহৃত হয় বাংলায়, তেহ হয়, রামমোহন সম্পর্কে তেহ চন্দ্রবিন্দু দিয়ে। আমাদের চট্টগ্রামে এত কিছু বলে না, তে শুধু। তো এই হিসাবে যদি আপনি দেখেন, বাংলা ভাষার সংক্ষিপ্তকরণের ভাষাটি কিন্তু একটা আঞ্চলিক ভাষা, এবং এই আঞ্চলিক ভাষায় কার্যক্ষেত্রে সারা বাংলাদেশের যাকে বলা হয় লিঙ্গুয়া ফ্রাঙ্কার ভূমিকা বর্তমানে নিচ্ছে, কিন্তু আসল লিঙ্গুয়া ফ্রাঙ্কা হচ্ছে বাংলা সাধু ভাষা। এখনো লিখিত ভাষায়, আমি আগেই সংবিধানের উদাহরণ দিয়েছি, এবং 1800 খ্রিস্টাব্দে যখন বাইবেল অনুদিত হয় খ্রিস্টান মিশনারিদের উদ্যোগে, প্রথমে গসপেল অ্যাকর্ডিং টু সেন্ট ম্যাথিউ অনুবাদ হয়। 1800 খ্রিস্টাব্দে উদ্ধারী ছিলেন দিনেমার পণ্ডিতেরা, যারা শ্রীরামপুর মিশন চালিয়েছিলেন, তারা এগুলো শুরু করে। সমাচার দর্পণ যখন পত্রিকা বের হয়, বেশি দিন আগের কথা নয়, আমাদের ইতিহাসে 200 বছর কিছুই না, বাংলা সাধু ভাষাটা ধীরে ধীরে গড়ে ওঠে লিখিতভাবে। কিন্তু এর আগেও আমরা যে সাহিত্য দেখি, সেখানে সাধু চরিতের মিশ্রণ ছিল অনবরত। শুধু আমরা বলবো পূর্ব বাংলাদেশে যে সাহিত্য রীতি গড়ে উঠেছিল শাহ মোহাম্মদ সগীর 14th বা 15th শতাব্দী থেকে 18th শতাব্দীর আলী রাজা ফকির পর্যন্ত, প্রায় 400 বছর যারা বাংলা কবিতা লিখেছেন, সন্দ্বীপের আব্দুল হাকিম, অথবা চট্টগ্রামের সৈয়দ সুলতান, অথবা সৈয়দ আলাওল, আপনি নাম করতে থাকেন, আমাদের 40-50 জন বড় লেখক আছেন যাদের ভাষা একেবারেই সংস্কৃতায়িত, আরবি ফার্সিয়ায়িত নয়, কিন্তু তাদের ভাষার রীতিটা কি সাধু এবং চলিত দুটারই মিশ্রণ আছে। তারা পদ্য লিখেছেন বটে, ওরা গদ্য লিখলে কি হতেন। যাই হোক, এই কারণে আমি বললাম যে এই ভাষা, আমার একটা প্রবন্ধের নাম হচ্ছে সাধু ও অসাধু ভাষা। এখানে আমি নিজেকে মানে সঠিক প্রমাণ করার জন্য লিখি নাই, আমি যেটা ভাষাতাত্ত্বিক যুক্তি দিয়েছি সেটা হচ্ছে এই ঐতিহাসিক ভাষাতত্ত্ব বলা যায় যে সাধু রীতিকে স্থানচ্যুত করে চলিত রীতি আসছে, কথাটা আংশিক সত্য মাত্র, মানে আংশিক অসত্যও বটে। সত্যটা কি, এই দুটো রীতি পাশাপাশি আছে বিরাজমান ভাষায়। ইংরেজিতে বললে ভালো হয়, এরা ইভলিউশনারি নয়, স্ট্রাকচারাল, একটার পর একটা নয়, একটার পাশে আরেকটা। তবে হ্যাঁ, জন্মের দিক থেকে বলতে মানুষ সবসময় চলিত কথা বলতো। উদাহরণ দিয়ে বলি, রবীন্দ্রনাথ ঠাকুর যখন ইউরোপ প্রবাসীর পত্র লিখলেন, প্রমথ চৌধুরীর পত্রিকা বাইর করার 30 বছর আগে, সেটা হচ্ছে চলিত ভাষায় লেখা। অথবা মাইকেল মধুসূদনের যে নাটকগুলো জগৎ বিখ্যাত হয়েছে, অথবা দীনবন্ধু মিত্রের নাটক নীলদর্পণ, বুড়ো শালিকের ঘাড়ের রো, কিংবা একে কি বলে সুব্রত, সব চলিত ভাষাতে। এবং কোন চলিত ভাষা? যশোরের আঞ্চলিক ভাষা, যেটা কলকাতার আঞ্চলিক থেকে আলাদা। মানে আমি বোঝাতে চাই, বাংলা ভাষা সাধু এবং চলিত দুটো পাশাপাশি বহুদিন ধরে চলে আসছে, যার যার ভূমিকা অনুসারে। তা আমি সেটা একটু এই যুগে করায় মনে হচ্ছে যে না, এটা একটা প্রাচীনপন্থী, ইংরেজি বলে আর্কেইক। আমি আপনার পরিহাস করতে করতে দুটো কথা বলি। একটা বলি না, আপনাদের সংবিধান কোন ভাষায় লেখা, তাকে তো আপনারা আপত্তি করেন না। দ্বিতীয়টা আমি বলি, আপনি সাধু ভাষায় লেখেন কেন? আমি একটা কারণে বলি, তাহলে আগের সাধু ভাষার যে প্রসাদ গুণ, যে মজা পেতাম, রাজেন্দ্রলাল মিত্র কি, হরপ্রসাদ শাস্ত্রী কি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অথবা পেয়ারীচাঁদ মিত্রের লেখা, যারা অনেক কৃষক প্রজার পক্ষে অনেক কাজ করেছেন, পেয়ারীচাঁদ মিত্র, হ্যাঁ, অথবা এমনকি কালীপ্রসন্ন সিংহ, যিনি মহাভারত অনুবাদ করেছিলেন সাধু ভাষায়, কিন্তু তার মধ্যে রীতিটা কিন্তু চলিত রীতি। আমি ওখান থেকে শিখিয়েছি। আমি চলিত ভাষার ক্রিয়া পরিহার করি এবং সর্বনাম প্রহার করি, কিন্তু আমার লেখা তো স্বচ্ছ, সহজ সহজ বাংলা লিখি। আসলে সহজটা আমাদের সাধনা। তা আমার বন্ধুদের আমি বলি, আজকাল ভালো গদ্য পড়া যায় না, তাই আমি নিজেই লিখি, নিজের লেখাই পড়ি। কথার মধ্যে অনেকে বলতে পারে যে এক ধরনের আত্মকণ্ডুয়ান আছে, কিন্তু কথার মধ্যে একটা বেদনা আছে, সেটা আশা করি। মানে বাহিরে যার হাসির ছটা, ভিতরে তার অশ্রুজল। এই অশ্রুজলটা হচ্ছে বাংলা গদ্যের ক্রমশ অবনতি হচ্ছে। লোকে বলে থাকে বাংলা ভাষায় উচ্চতর দর্শন, বিজ্ঞান, তত্ত্বকথা আলোচনা করা যায় না, কিন্তু আমি পেশাগত সূত্রে যদি দর্শন বিজ্ঞানের সাধনা করি, আমাকে তো একটা ভাষারীতি খুঁজে বের করতে হবে। মাইকেল মধুসূদন দত্ত যখন অমিত্রাক্ষর ছন্দে কবিতা লেখা শুরু করলেন, অনেকে বলেন অমিত্রাক্ষর ছন্দে কবিতা লেখা যায়, কবিতা তো মিত্রাক্ষরে লিখতে হবে, অন্তমিল না থাকলে কবিতা হয় কিভাবে? কিন্তু মধুসূদনের কবিতা যারা আপত্তি করছিল, তারাও পড়া শুরু করেছেন। কলকাতায় প্রবাদ আছে, কোন এক আরে কি বলে, যারা মাংস বিক্রি করে, কসাই, সে মাংস বিক্রি করার পাশাপাশি মধুসূদনের মেঘনাদ বধ পড়ে, এবং বিজ্ঞানীকে মধুসূদন তার কাছে মাংস কিনতে গেছেন। মধুসূদন বলছে, এই কবিতা পড়ো কেন, কবি নাকি? বলেন না, কি বলেন আপনি, সাংঘাতিক।
তা আমি বলছেন যে আমার লেখা মধুসূদনের সাথে তুলনা করার সময় এসেছে। সেই সময় আসতেও পারে, নাও আসতে পারে। তবে বাংলা গদ্যের যে একটা অচলাবস্থা তৈরি হয়েছে, যেখানে গদ্য মনে হয় পানসে, চিন্তার ভার প্রকাশে অক্ষম, সেই অবস্থার উপর ভিত্তি করেই আমি ভাবলাম কি দেখি বাংলা ভাষার যা কিছু সম্পদ, সেটা সাধু এবং চলিত উভয়ের কাছ থেকে কতটুকু আহরণ করা যায়। এই জন্য আমি যা লিখছি এটা কিন্তু পুরোপুরি সাধুও নয়, পুরোপুরি চণ্ডালীও নয়, এটাকে গুরু চণ্ডালী বা সাধু চণ্ডালী বলা যেতে পারে। একটা কথা বলে রাখি, সাধু শব্দের অর্থ কি? গৃহস্থ। কোন দেশের ভদ্র সমাজে, ওই যে আগে প্রজাতি বলেছিলাম, প্রজাতির সাথে সম্পর্ক আছে এটার। এটা রাষ্ট্রের পর্যায়ে নিয়েছে আমি এই প্রবন্ধটি। আমার রাষ্ট্রভাগের প্রথম প্রবন্ধ হচ্ছে সাধু অসাধু ভাষা। আসলে এই ভাষার তাৎপর্য হলো এটা গৃহস্থ সম্পন্ন গৃহের ভাষা। অর্থাৎ একটা সমাজে যাদেরকে আমরা বলি, রবীন্দ্রনাথ ঠাকুর সুন্দর করে বলতেন, মর্যাদা সম্পন্ন গৃহস্থ, যারা সম্পন্ন গৃহস্থ, সমাজে যাদেরকে সমাজের মানদণ্ড ধরা হয়, তাদের ভাষা, এটা হচ্ছে সাধু ভাষা। বাংলা ভাষায় বলি না যখন আমরা বলি সাধু শব্দের বিপরীত কি? চোর। বলে নাই? বলে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়, তার মানে পরস্পর বিপরীত। এই জন্য আমরা এখনো বলি, মানে সাধু রীতি এবং চলিত রীতিকে আমি নাম দিয়েছি, একটা হচ্ছে সাধু রীতি আর একটা হলো চোরা রীতি। অসাধু রীতিকে যদি আমি উল্টা করে বলি, ওইটাকে যদি আপনি চলিত ধরেন, তাহলে তারা বলে যে আমাকে গালি দিয়ে বলতে এটা তো অচলিত রীতি। তাহলে দেখা যায় তাহলে লড়াইটা হচ্ছে অচলিতের সাথে অসাধুর, অথবা সাধুর সাথে চলিত।